ওকে, আমাদের তাহলে আজকে ডে 2। আগের দিন আমি কী পড়িয়েছিলাম? আগের দিন জাস্ট কিছু ছোট্টখাটো ইন্ট্রো করিয়েছি, আর অ্যাজ পার আই রিমেম্বার তোমাদের ল অফ মাস অ্যাকশন শুরু করিয়েছিলাম, তাই তো? তাহলে ওই পার্টটা কন্টিনিউ করি, আর আজকে ওইখান থেকে আমরা কোশ্চেন সলভ করবো, ওই রিলেটেড যত কোশ্চেন আছে জয়েন্ট এবং নিটে যা যা আসতে পারে এবং এসেছে। ঠিক আছে? আচ্ছা, ভালো করে দেখবে। ছোট্ট করে একবার একটু বলে দিচ্ছি, ল অফ মাস অ্যাকশন কী ছিল। ল অফ মাস অ্যাকশন একটু স্পিডে পড়াবো আজকে আমি, হ্যাঁ, কারণ আমাদের স্পিডটা দরকার, নইলে কোশ্চেন সলভ করা যাবে না। ধরো একটা রিয়াকশন রয়েছে, এ প্লাস বি থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট, তাহলে এই রিয়াকশনের রেট যেটা বলে, রেট উইল বি ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাক্টিভ মাস অফ বোথ দিস এ অ্যান্ড বি, মানে আর ইজ প্রপোর্শনাল টু থার্ড ব্র্যাকেট অফ এ অ্যান্ড ইন্টু প্রপোর্শনাল টু থার্ড ব্র্যাকেট অফ বি, where third bracket of A means what? Third bracket of A means active mass which is also known as molar concentration or molarity, তাই তো? active mass or molar concentration of the substance A. Similarly, third bracket of B means active mass or molar concentration of B. তাহলে প্রপোর্শনাল টু উঠলে কি জানি আমরা, একটা কনস্ট্যান্ট আসে, দ্যাট কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ রেট কনস্ট্যান্ট, তাই তো? দ্যাট কনস্ট্যান্ট কে ইজ নোন অ্যাজ রেট কনস্ট্যান্ট। এত অব্দি একদিন আমি করিয়েছি, আর সেই সঙ্গে এটাও বলেছি যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে, যেমন 2a থেকে তৈরি হচ্ছে 2a প্লাস 3b থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট, তো এখানে এর কোএফিসিয়েন্ট কত 2 আর বি এর কোএফিসিয়েন্ট কত 3, তাহলে রেটের সময় কিন্তু এগুলো পাওয়ারে উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার, এটা হয়ে যাবে বি কিউব, তাই তো? কেন হয়েছিল আগের দিন এগুলো সব এক্সপ্লেন করা হয়েছে। আর ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ স্কোয়ার আর বি কিউব, ঠিক আছে? ওয়ার রেট কে ইজ রেট কনস্ট্যান্ট, কে ইজ রেট কনস্ট্যান্ট। ভালো কথা। তাহলে আমরা ল অফ মাস অ্যাকশন ইউজ করতে পারি, যেমন হেভার্স প্রসেসের জন্য আগের দিন বোধহয় আমি দেখাচ্ছিলাম, N2 প্লাস 3H2 থেকে তৈরি হচ্ছে 2NH3. For this reaction the rate determined by the law of mass action will be what? R proportional to third bracket of N2 into third bracket of H2 to the power whole cube. আচ্ছা, সব শুনতে পাচ্ছ তো তোমরা? শুনতে কোনো অসুবিধা হলে বলবে। সবাই শুনতে পাচ্ছ কিনা জাস্ট বলে দাও একবার। ঠিক আছে? টু দি পাওয়ার হোল কিউব, where k is rate constant. ঠিক আছে? ওকে ওকে, ভালো। তো আগের দিন আমি তোমাদেরকে গ্রাফিক্যাল মেথড দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম। তো যদি কেউ জিজ্ঞেস করে যে এক কথায় হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম, কী বলবে? স্যার, ইকুইলিব্রিয়াম মিন্স আ পার্টিকুলার পয়েন্ট অর রিজিয়ন অর সিচুয়েশন বলতে পারো, ওয়্যার দ্য rate of forward reaction becomes equal with the rate of backward reaction. Rate of forward reaction will be equal to rate of backward reaction. পাতি কথা এটাই দাঁড়ায় মানে, ঠিক আছে? এবার আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারে আমাদের সমস্ত আলোচনা উইল বি আওয়ার ডিসকাশন উইল বি রেস্ট্রিক্টেড আপ টু রিভার্সিবল রিয়াকশন। আমাদের ইরিভার্সিবল রিয়াকশন নিয়ে কোনো ইন্টারেস্টই নেই। তাহলে স্যার রিভার্সিবল রিয়াকশনের একটা এক্সাম্পল নিই আমরা, ঠিক আছে? রিভার্সিবল রিয়াকশনের একটা এক্সাম্পল কী হতে পারে? ধরো আমি নিলাম যেটা বারবার আমরা ইউজ করে থাকি, দ্যাট ইজ স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি, আর যা লেখাবো সব নোট করতে থাকবে, ঠিক আছে? স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল সি, স্মল বি ক্যাপিটাল বি তৈরি হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি। এখন এই রিয়াকশনটাকে আমরা দুটো পার্টে লিখতে পারি, একটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন। যদি আমি প্রথমে ফরওয়ার্ডের কথা বলি, ফরওয়ার্ডটা কী হবে? স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি থেকে তৈরি হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি। আচ্ছা, যদি কেউ প্রশ্ন করে স্যার স্মল এ, স্মল বি, স্মল সি অ্যান্ড স্মল ডি এগুলো কি? এগুলো হচ্ছে কোএফিসিয়েন্টস, ঠিক আছে? এগুলো হচ্ছে কোএফিসিয়েন্টস অফ হোয়াট? কোএফিসিয়েন্টস অফ দ্য কেমিক্যাল স্পিসিস লাইক এ বি সি ডি, where chemical A, B, C and D মানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি and ক্যাপিটাল ডি আর chemical substances. These are the chemical
সাবস্টেন্সেস। যেমন ধরো তোমাদেরকে যে একটু আগে করালাম N2 + 3H2, তো 3টা কি স্যার? 3 ইজ দ্য কোফিশিয়েন্ট অফ হাইড্রোজেন, তিনখানা হাইড্রোজেন মলিকিউল, তাই তো? কেমিক্যাল সাবস্টেন্সেস, কেমিক্যাল সাবস্টেন্সেস। আর ব্যাকওয়ার্ড ডিরেকশনটা কী হবে? জাস্ট এটা উল্টো প্রসেসটা, মানে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি থেকে তৈরি হবে স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি। একদম সহজ কথা। তাহলে আমি প্রথমে ফরওয়ার্ড ডিরেকশন লিখছি, তারপরে ব্যাকওয়ার্ড ডিরেকশন লিখছি, তারপর তাদের ইন্ডিভিজুয়াল রেট বার করবো আমরা, ঠিক আছে? ফরওয়ার্ড ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশনটা কি? স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি থেকে তৈরি হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি। আগের দিন বারবার করে বলে দিচ্ছে একটা কথা, যে রিয়াকশানে যখন রেট বার করবো, টোটালি ডিপেন্ডেন্ট, দ্য রেট উইল বি ডিপেন্ডেন্ট অনলি অন দ্য রিয়াক্টেন্ট, প্রোডাক্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্টেন্ট হয়ে গেছে আবার ক্যাপিটাল স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি, প্রোডাক্ট হচ্ছে স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি, তখন ওটা তৈরি হচ্ছে না। তো স্যার এখানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কি হবে? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, সি রেট ইজ রিপ্রেজেন্টেড বাই নর্মালি আর, ঠিক আছে? বাট যেহেতু এটা ফরওয়ার্ড রিয়াকশনের রেট, তাই এটাকে আমি রিপ্রেজেন্ট করবো আর এফ দিয়ে, অ্যান্ড আর এফ উইল বি প্রপোর্শনাল টু থার্ড ব্র্যাকেট অফ এ টু দি পাওয়ার স্মল এ ইন্টু থার্ড ব্র্যাকেট অফ বি টু দি পাওয়ার স্মল বি, ঠিক আছে? আর এখানটা যদি আমি বলি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কী হবে? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কী হবে সেটা? স্যার রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে হচ্ছে আর বি প্রপোর্শনাল টু, এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশনটাকে আমি আর বি কেন লিখলাম? সাবস্ক্রিপ্টে বি কেন? ব্যাকওয়ার্ড, তার জন্য বি, ক্যাপিটাল সি টু দি পাওয়ার স্মল সি ইন্টু ক্যাপিটাল ডি টু দি পাওয়ার স্মল ডি। আর প্রপোর্শনাল টু উঠলে কি আসে? উঠলে আসে একটা কনস্ট্যান্ট কে বি, সি টু দি পাওয়ার স্মল সি ইন্টু ডি টু দি পাওয়ার স্মল ডি, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এই হচ্ছে রেট অফ, আচ্ছা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনটাকে আমি এভাবে লিখতে পারি, আর এফ ইজ ইকুয়ালস টু কে এফ থার্ড ব্র্যাকেট অফ এ টু দি পাওয়ার স্মল এ থার্ড ব্র্যাকেট অফ বি টু দি পাওয়ার স্মল বি। ভালো কথা। আর এফ হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর আর বি হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে কে এফকে আমি কী বলবো? হোয়াট ওয়াজ কে? কে ওয়াজ রেট কনস্ট্যান্ট। এখন এটাকে বলবো আমরা রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন। যেহেতু ফরওয়ার্ড রিয়াকশন, তাই সাবস্ক্রিপ্টে এখন আমরা এফ লিখেছি, ঠিক আছে? রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন। আর এটা কী হবে? রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। আরেকটা কথা সেটা হচ্ছে ক্যাপিটাল কে না স্মল কে? ভুল করলে চলবে না কিন্তু, দিস ইজ স্মল কে, ওকে? ক্যাপিটাল কে কিন্তু আলাদা জিনিস। রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন লিখে রাখো, রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। হয়েছে? জানা তো অবধি? So this was rate of forward reaction and this was rate of backward reaction, ঠিক আছে? এখন স্যার ইকুইলিব্রিয়াম মানে কি? আবার সেই একই কথায় ফিরে আসছি আমরা। দেখো অ্যাট ইকুইলিব্রিয়াম কি জানি আমরা? ইকুইলিব্রিয়াম মানে, স্যার ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন is equals to rate of backward reaction. তাই তো? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনকে রিপ্রেজেন্ট করছি আমরা আর এফ দিয়ে, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনকে আমরা রিপ্রেজেন্ট করছি আর বি দিয়ে। আর এফ জিনিসটা কি? কে এফ ইন্টু এ টু দি পাওয়ার স্মল এ ইন্টু বি টু দি পাওয়ার স্মল বি, এই যে বার করেছি আমরা। আর আর বি জিনিসটা কি? কে বি সি টু দি পাওয়ার স্মল সি ইন্টু ডি টু দি পাওয়ার স্মল ডি, ওকে? তাহলে কে এফ মানে আর এফ আর আরবির ভ্যালুটা জাস্ট বসিয়ে দিলাম। এবার দেখো দুদিকটাতেই যেহেতু ইকুয়াল হয়ে গেছে জিনিসটা, বাঁ দিকে একটা লেফট সাইডে একটা কনস্ট্যান্ট রয়েছে, রাইট সাইডে একটা কনস্ট্যান্ট রয়েছে। লেফট সাইডে কনস্ট্যান্টটা কি? দিস ইজ রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন অ্যান্ড দিস ইজ রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে একটা কাজ করি, আমরা জানি কি দুটো কনস্ট্যান্টকে অ্যাডিশন করলে কনস্ট্যান্ট হয়, সাবট্রাক্ট করলে কনস্ট্যান্ট হয়, মাল্টিপ্লাই করলে কনস্ট্যান্ট হয়, ডিভাইড করলে কনস্ট্যান্ট হয়। সো ক্যান আই রাইট কে এফ বাই কে বি? কোনো অসুবিধা নেই, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু, এদিকটা কী হয়ে যাবে? উপরে রয়েছে থার্ড ব্র্যাকেট অফ সি টু দি পাওয়ার স্মল সি, থার্ড ব্র্যাকেট অফ ডি টু দি পাওয়ার স্মল ডি ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ এ টু দি পাওয়ার স্মল এ, থার্ড ব্র্যাকেট অফ বি টু দি পাওয়ার স্মল বি, ওকে? রাইট সাইডে যা আছে থাকুক, আমরা একটু লেফট সাইডটার দিকে তাকাই।
স্যার উপরেও নিউমারেটরও একটা কনস্ট্যান্ট, নিচেও ডিনোমিনেটরও একটা কনস্ট্যান্ট। লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বক্স খুলে আছে। ও আচ্ছা, ওকে ওকে ওকে, এক সেকেন্ড। এবার ঠিক আছে? আচ্ছা, তাহলে কি ওই জায়গাটা একবার বলে দেবো আমি? ওই জায়গাটাকে একবার বলে দিতে হবে আর এফ আর আরবির ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট মুছলাম এটা। সি, দিস ওয়াজ দ্য ফরওয়ার্ড রিয়াকশন অ্যান্ড দিস ওয়াজ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন, তাই তো? তো rate constant of forward reaction was denoted by RF. Why? Rate is denoted by R and subscript F মানে হচ্ছে forward, তাহলে RF proportional to third bracket of A to the power small a and third bracket of B to the power small b according to law of mass action. Here small a and small b are coefficients of capital A and capital B. তাহলে RF is equals to হয়ে যাবে হচ্ছে constant K subscript F. স্যার subscript F কেন লিখলাম? কারণ rate constant of forward reaction. Kf is rate constant of ফরওয়ার্ড রিয়াকশন। এখানে কি হবে? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, ঠিক আছে? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কী হবে? থার্ড ব্র্যাকেট অফ সি টু দি পাওয়ার স্মল সি, থার্ড ব্র্যাকেট অফ ডি টু দি পাওয়ার স্মল ডি। প্রোডাক্টের উপর ডিপেন্ড করে না, প্রপোর্শনাল ঢুকে গেলে একটা কনস্ট্যান্ট আসবে, দ্যাট কনস্ট্যান্ট উইল বি কে, বাট এখানে কে বি লিখবো, ঠিক আছে? কে বি থার্ড ব্র্যাকেট অফ সি টু দি পাওয়ার স্মল সি অ্যান্ড থার্ড ব্র্যাকেট অফ ডি টু দি পাওয়ার স্মল ডি। তাহলে দেখো আর এফ এর ভ্যালু পেয়ে গেছি, আর বির ভ্যালু পেয়ে গেছি। নাও we know that sir equilibrium means what? Equilibrium means at equilibrium লিখতে পারি আমরা at equilibrium rate of forward reaction becomes equal with rate of backward reaction. তাই তো? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনকে কি দিয়ে প্রেজেন্ট করেছি আমরা? আর এফ দিয়ে। আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনকে আমরা আর বি দিয়ে প্রেজেন্ট করেছি। আর এফটা কি? কে এফ এ টু দি পাওয়ার স্মল এ ইন্টু বি টু দি পাওয়ার স্মল বি। আর বিটা কি? কে বি কি আছে? সি টু দি পাওয়ার স্মল সি ডি টু দি পাওয়ার স্মল ডি, তাই তো? তাহলে কি হবে? কে এফ বাই কে বি করছি, কারণ কে এফটাও একটা কনস্ট্যান্ট, কে বিটাও একটা কনস্ট্যান্ট। তাহলে কে বিটাকে ঘুরিয়ে এদিকে নিয়ে এলাম লেফট সাইডে, আর উপরে যেটা ডান দিকে যা ছিল, রাইট সাইডে যা ছিল সি টু দি পাওয়ার স্মল সি ডি টু দি পাওয়ার স্মল ডি, এখন এই টার্মগুলোকে আবার এদিকেই নিয়ে এসেছি, ঠিক আছে? তাহলে নিচে চলে আসবে এ টু দি পাওয়ার স্মল এ আর বি টু দি পাওয়ার স্মল বি। আচ্ছা, রাইট সাইডটা যা আছে থাকুক, আমি লেফট সাইডটাকে একটু দেখতে বলছি। স্যার উপরে হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন, নিচে হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। দুটো কনস্ট্যান্টের রেশিও কী বলবো? এটা কনস্ট্যান্টই হবে। কনস্ট্যান্ট অফ টু রেশিওস, রেশিও অফ টু কনস্ট্যান্টস কী হবে? এটা কনস্ট্যান্টই হবে, ক্যাপিটাল কে। কে এফ বাই কে বিটাকে, স্মল কে বিটাকে আমরা ধরে নিলাম একটা ক্যাপিটাল কে, আর নিউ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের নাম কি বলছি একটু বাদে। রাইট সাইডে কি আছে একটু লিখি, থার্ড ব্র্যাকেট অফ সি টু দি পাওয়ার স্মল সি, থার্ড ব্র্যাকেট অফ ডি টু দি পাওয়ার স্মল ডি ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ এ টু দি পাওয়ার স্মল এ, থার্ড ব্র্যাকেট অফ বি টু দি পাওয়ার স্মল বি, ঠিক আছে? তাহলে ইকুইলিব্রিয়ামে যে কনস্ট্যান্টটা বেরোলো সেই কনস্ট্যান্টের নাম কি হবে? স্যার দিস ক্যাপিটাল কে ইজ নোন অ্যাজ হোয়াট? দিস ইজ নোন অ্যাজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে? সো ক্যাপিটাল কে ইজ রিপ্রেজেন্টিং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওকে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল কে, which is nothing but the ratio of two different rate constants. একটা হচ্ছে kf, এটা হচ্ছে kb, where kf is rate constant of forward reaction আর kb is rate constant of backward reaction. ওকে, তাহলে তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, if I ask what is equilibrium, sir equilibrium is a particular region or point where the rate of forward reaction
is equal to rate of backward reaction, দুটো rate same. And now if I ask what is equilibrium constant, sir, at equilibrium the ratio of rate constant of forward reaction to the rate constant of backward reaction, তার মানে আমি যদি জিজ্ঞেস করি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জিনিসটা কি, অ্যাট ইকুইলিব্রিয়াম কথাটা যদি মেনশন না করো ওখানেই পুরো কাঁচা গোল্লা। রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন টু দ্য রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইজ নোন অ্যাজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। বোঝা গেল? আবার আমরা আরেকভাবেও বলতে পারি, একটু ভালো করে রিয়াকশনটার দিকে তাকাও। কি ছিল রিয়াকশনটা? ছিল হচ্ছে, আমি এখান দিয়ে লিখছি, স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি, রিভার্সিবল সাইন স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি। যদি দেখি রাইট সাইডে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু যেটা এসছে, উপরে রয়েছে প্রোডাক্টগুলোর অ্যাক্টিভ মাস, এই যে প্রোডাক্টগুলো ছিল তাদের অ্যাক্টিভ মাস, আর ডিনোমিনেটরে মানে নিচে রিয়াক্টেন্টগুলোর অ্যাক্টিভ মাস রয়েছে ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি। থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যাক্টিভ মাস বোঝাচ্ছি, আর ওদের পাওয়ারে গেছে ওদের কোএফিসিয়েন্টগুলো। ঠিক আছে, আশা করি এত অব্দি লেখা হয়ে গেছে তোমাদের। তাহলে আমি যদি ডিরেক্টলি এই রিয়াকশনটা দিতাম তোমাদের আজকে, স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি থেকে তৈরি হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি ডিরেক্টলি। নাও ইফ আই ওয়ান্ট টু রাইট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে কী হবে স্যার? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল বি ইজ ইকুয়ালস টু প্রোডাক্ট হচ্ছে এগুলো, এদের অ্যাক্টিভ মাস লিখি ক্যাপিটাল সি ইন্টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই রিয়াক্টেন্ট হচ্ছে ক্যাপিটাল এ আর বি, এদের অ্যাক্টিভ মাস। আচ্ছা, সি এর কোএফিসিয়েন্ট হচ্ছে স্মল সি উপরে গেল, ডি এর কোএফিসিয়েন্ট স্মল ডি উপরে গেল, এ এর কোএফিসিয়েন্ট স্মল এ উপরে গেল, ক্যাপিটাল বি এর কোএফিসিয়েন্ট স্মল বি উপরে চলে গেল। ডিরেক্টলি আমরা কিন্তু রিয়াকশন থেকে এটা লিখতে পারি, যদি রিয়াকশনটা আমরা জানি তাহলে ডিরেক্টলি আমরা লিখে দিতে পারি। তাহলে স্যার কী মনে রাখবো? মনে রাখবো এটাই, যে উপরে থাকবে প্রোডাক্টগুলো আর নিচে থাকবে রিয়াক্টেন্টগুলো। ঠিক আছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একটা রেশিও, যার উপরে থাকে প্রোডাক্টের অ্যাক্টিভ মাসগুলো আর ডিনোমিনেটরে থাকে হচ্ছে রিয়াক্টেন্টের অ্যাক্টিভ মাসগুলো, আর অ্যাক্টিভ মাসের পাওয়ারে চলে যাবে হচ্ছে ওদের কোএফিসিয়েন্টসগুলো, স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি। ইজ ইট ক্লিয়ার? তাহলে যে কোনো রিয়াকশন থেকে এবার যদি আমি তোমাদেরকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে বলি, তোমরা ডিরেক্টলি করতে পারবে। তাহলে হেবার্স প্রসেসটা নিয়ে আমরা এক্সাম্পলটা দেখি না। হেবার্স প্রসেস কী ছিল? N2 প্লাস 3H2 তৈরি হবে 2NH3। বলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী হবে? কী হবে? আরে কেউ বলে না। দেখো স্যার, এই রিয়াকশানে এগুলো হচ্ছে রিয়াক্টেন্ট, তাই তো, আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট। আমি কি বলেছি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে প্রোডাক্টটা থাকবে উপরে। প্রোডাক্ট বলতে কি? অ্যামোনিয়ার অ্যাক্টিভ মাস থার্ড ব্র্যাকেট দিয়ে দেখালাম, আর নিচেকে থাকবে রিয়াক্টেন্টগুলো মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন মাল্টিপ্লাইড ফর্মে। তাহলে অ্যাক্টিভ মাস অফ নাইট্রোজেন আর অ্যাক্টিভ মাস অফ হাইড্রোজেন। অ্যামোনিয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে 2, উপরে চলে গেল পাওয়ারে। N2-র কোএফিসিয়েন্ট 1 কেউ নেই, তাই পাওয়ারে 1 গেল, লেখার দরকার নেই, 1 লেখাও যা না লেখাও তা। আর H2-র কোএফিসিয়েন্ট হচ্ছে 3, পাওয়ারে চলে গেল 3। So you can directly write the equilibrium constant for any reaction, but the reaction should be reversible. যদি আমাদেরকে একটা ইরিভার্সিবল রিয়াকশন দিয়ে বলে এই লেখো তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী হবে, স্যার ইরিভার্সিবল রিয়াকশনে কোনোদিন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হতেই পারে না, কারণ ইকুইলিব্রিয়াম বলে কোনো রিজিয়নই নেই ওখানে। ইকুইলিব্রিয়াম বলে কোনো সিচুয়েশন হতেই পারে না কোনো ইরিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে। কারণ কি? To attain equilibrium, the rate of forward reaction should be equal to rate of backward reaction. আরে ইরিভার্সিবল রিয়াকশনে কোনো ব্যাকওয়ার্ড প্রসেস হয়ই না, তাহলে রেট ইকুয়াল হওয়ার কথা আসছে কোত্থেকে, তাই না? রিভার্সিবল প্রসেস হলে তবে না রেট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হবে। ইরিভার্সিবল প্রসেসে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আবার কি? একটাই তো স্টেপ, একটাই তো ডিরেকশন, রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট, মানে অনলি ফরওয়ার্ড রিয়াকশন, দ্যাট ইজ নো ব্যাকওয়ার্ড রিয়াকশন। সো ইন কেস অফ ইরিভার্সিবল প্রসেস, ইকুইলিব্রিয়াম ইজ নট পসিবল। Equilibrium only exists only for reversible process. ইরিভার্সিবল প্রসেসে ইকুইলিব্রিয়ামের কোনো মানে জায়গায় নেই, ব্যাপারই নেই কোনো, তো ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো আমাদের যত এক্সাম্পল দেওয়া হবে, অল দ্য এক্সাম্পলস উইল বি অফ রিভার্সিবল রিয়াকশনস। ঠিক আছে, ইরিভার্সিবল রিয়াকশনের কোনো কেস নেই এখানে। এত অব্দি লেখা হয়ে গেছে, মুছে দিলাম। আচ্ছা, আরেকটা রিয়াকশন দিই। ধরো বললাম PCl5 থেকে তৈরি হচ্ছে PCl3 প্লাস Cl2। ওকে, এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী হবে? স্যার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হবে হচ্ছে, প্রোডাক্ট রয়েছে দুখানা PCl3 অ্যান্ড Cl2। ওকে, দিস ইজ এগেইন অ্যান রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস ছাড়া কোনো কথাই হবে না। থার্ড ব্র্যাকেট অফ PCl3, কারণ PCl3 প্রোডাক্ট,
ইন্টু থার্ড ব্র্যাকেট অফ ক্লোরিন, কারণ ওটাও একটা প্রোডাক্ট, ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ ফসফরাস পেন্টাক্লোরাইড, কারণ দ্য অনলি রিয়াক্টেন্ট প্রেজেন্ট হিয়ার ইজ PCl5, তার জন্য ওটাই লিখতে হলো নিচে আমাকে। স্যার তুমি কোএফিসিয়েন্ট লিখবে না? কী কোএফিসিয়েন্ট লিখবো, মানে স্যার পাওয়ার কী লিখবো? PCl3 কোএফিসিয়েন্ট 1, ক্লোরিনের কোএফিসিয়েন্ট 1, PCl5 এর কোএফিসিয়েন্ট 1, তাই ওদের পাওয়ারগুলো সব 1 1 1 করে রয়েছে, লেখার কোনো দরকারই নেই। এত অবধি কি সবাই বুঝতে পেরেছো? উল্টো হলো বলতে কোথায় উল্টো হয়েছে? এখানে উল্টো কোথায় হয়েছে? এইগুলো প্রোডাক্টগুলোতে উপরে লিখেছি আমি, আর রিয়াক্টেন্ট এটা নিচে লিখেছি। এখানে উল্টো কোথায় হয়েছে? হ্যাঁ, যাই হোক, এবার আমরা আসছি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত রকমের হয় তার মধ্যে। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 3 রকমের হয়, আমার সঙ্গে সঙ্গে লিখতে থাকবে। 3 রকমের হয়, একটা হচ্ছে কেপি, মানে কে সাবস্ক্রিপ্টে স্মল পি, একটা কে সাবস্ক্রিপ্টে স্মল সি, আর একটা কে সাবস্ক্রিপ্টে স্মল এক্স। কী বললাম? কেপি, কেসি অ্যান্ড কে এক্স, তাই তো? আচ্ছা, এগুলো সব ক্যাপিটাল কে কিন্তু। হ্যাঁ স্যার, কেপি জিনিসটা কি লেখো, ব্র্যাকেটে লিখবে when the substances বা elements, when the elements are expressed in terms of their partial pressures, ঠিক আছে, when the elements are expressed in terms of their partial pressures, partial pressure জিনিসটাকে আমি পরে বলবো। নেক্সট, when the elements are expressed in terms of their molar concentrations or active masses, ঠিক আছে। আর কে এক্স জিনিসটা কি? এটা জেনারেলি আমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে রেখে দিয়েছে কে এক্সটাকে, বাট কোনো কারণ ছিল না বাদ দেওয়ার। ওয়েন দ্য এলিমেন্টস আর, মানে বেশি ডিসকাশন করে না এটা নিয়ে, ওয়েন দ্য এলিমেন্টস আর এক্সপ্রেসড in terms of their mole fractions, ঠিক আছে। তাহলে কি বললাম, মেন কি পয়েন্টগুলো কি কি? কেপি কখন? যখন ওদের পার্শিয়াল প্রেশার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, একটু আলোচনা করে নিই। স্যার পার্শিয়াল প্রেশার জিনিসটা কি? পার্শিয়াল প্রেশার নিয়ে তোমাদের ক্লাস 11-এ আলোচনা আছে, কাইনেটিক থিওরি অফ প্রেশারের যে চ্যাপ্টারটা, ওখানে ডাল্টনস থিওরি আছে, ঠিক আছে। ওখানে ডাল্টনের যে ল আছে, ওখানে উনি পার্শিয়াল প্রেশার নিয়ে আলোচনা করেছেন। একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরো একদিন আমরা 10-15 জন মিলে পিকনিক করতে গেছি, ঠিক আছে। পিকনিক করতে গেলাম 10-15 জন মিলে। এবার যেটা হয়ে থাকে, সবার তো টাকা সমান থাকে না, কেউ খুব বড় লোক, কেউ খুব গরিব হতেই পারে, আবার কেউ একটু কিপটে। কেউ বলল, ভাই পিকনিক করবি, ঠিক আছে চল, আমি 10 টাকা দিয়ে দিচ্ছি, উদার মনস্ক আমি 10 টাকা দিয়ে দিলাম। কেউ বলল আমি 150 টাকা দিলাম, কেউ বলল আমি 200 টাকা দিলাম, কেউ বলল আমি 5 টাকা দিলাম, কেউ বলল আমি ফোকটে খাবো, কোনো টাকা দেবো না, ঠিক আছে। যে 10 টাকা দিয়েছে, ধরো এই এত, মানে আরও অনেকে কন্ট্রিবিউট করে ধরো টোটালে উঠলো হচ্ছে 1000 টাকা, টোটাল 1000 টাকা উঠেছে কষ্টে সুষ্টে। এবার ধরো এটা আমি কত টাকা দিয়েছি? 10 টাকা। আমার কন্ট্রিবিউশন কত এই 1000 টাকার মধ্যে? স্যার তোমার কন্ট্রিবিউশন 10 টাকা। এটা আমার পার্শিয়াল প্রেশার, মানে এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন। ধরো কোনো একটা জায়গায় প্রেশার হয়েছে, কথা বলছি 50 ইউনিট, তার মধ্যে আমার অনেকগুলো গ্যাসিয়াস মলিকিউলস ছিল ধরো, তার মধ্যে আমি হয়তো দিয়েছি 2 ইউনিট প্রেশার। এটা আমার পার্শিয়াল প্রেশার, এটা আমার কন্ট্রিবিউশন। টোটাল প্রেশারের মধ্যে এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন।
পিকনিকে 1000 টাকা উঠেছে, তার মধ্যে আমি 10 টাকা দিয়েছি, কেউ 150 টাকা দিয়েছে, যে 150 টাকা দিয়েছে এটা তার কন্ট্রিবিউশন, তার পার্শিয়াল প্রেশার। বোঝা গেল? তাহলে টোটাল কন্ট্রিবিউশনের মধ্যে যে যত দিয়েছে সেটা তার পার্শিয়াল প্রেশার বা তার কন্ট্রিবিউশন, আর কিচ্ছু না। দিস ইজ পার্শিয়াল প্রেশার। এবার ধরো এ একটা সাবস্টেন্স, কেমিক্যাল সাবস্টেন্স, তার পার্শিয়াল প্রেশারকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করব? পার্শিয়াল প্রেশার অফ এ কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ক্যাপিটাল পি সাবস্ক্রিপ্ট এ। দ্যাটস ইট। এটা আমি আস্তে আস্তে বোঝাবো, কোনো চিন্তা নেই। তাহলে পার্শিয়াল প্রেশার জিনিসটা বোঝা গেল। আচ্ছা, মোলার কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাস জিনিসটা তো তোমরা জানোই, থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। আর কেএক্স জিনিসটা কি? হোয়েন দ্য এলিমেন্টস আর এক্সপ্রেসড ইন টার্মস অফ দেয়ার মোল ফ্র্যাকশনস। এটাও একটা জিনিস। স্যার মোল ফ্র্যাকশন কি খুব কঠিন জিনিস? একদম না। ধরো একটা বক্স, বক্সের মধ্যে ধরো 4খানা রেড বল রয়েছে আর 3খানা হোয়াইট বল রয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো রেড বলের ফ্র্যাকশনটা কত? স্যার টোটাল নাম্বার অফ বলস ইজ 4 + 3 মানে 7, তার মধ্যে রেড বল আছে 4খানা, তাহলে 4/7। ইয়েস। আর হোয়াইট বলের ফ্র্যাকশনটা কী হবে? স্যার 3/7। তো ধরো কোনো একটা বক্সের মধ্যে, কোনো একটা ভেসেলের মধ্যে দু রকমের গ্যাস আছে, একটা এ গ্যাস, একটা বি গ্যাস। এ গ্যাস ধরো 3 মোলস রয়েছে, 3 মোলস, আর বি গ্যাসটা ধরো 4 মোলস রয়েছে। আমরা মোলস ক্যালকুলেট করতে শিখবো পরে, কোনো চিন্তা নেই। তো আমি ধরো বললাম আমাকে বলো তাহলে এ গ্যাসটা যে কটা মোল রয়েছে তার ফ্র্যাকশনটা কত? ও স্যার মোল ফ্র্যাকশন বার করতে বলছো? মোল ফ্র্যাকশন ইজ ডিনোটেড বাই হোয়াট? এক্স। এক্স সাবস্ক্রিপ্টে এ, ইট রিপ্রেজেন্টস মোল ফ্র্যাকশন অফ এ ইজ ইকুয়ালস টু কী হবে? স্যার এ আছে 3 মোল, 3 মোলস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস কত? 7। দিস ইজ মোল ফ্র্যাকশন অফ এ। মোল ফ্র্যাকশন অফ বিকে কী দিয়ে রিপ্রেজেন্ট করবো? এক্স সাবস্ক্রিপ্টে বি, কটা আছে মোল? 4 মোল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস কত? 7। এইগুলো হচ্ছে মোল ফ্র্যাকশন, পার্শিয়াল প্রেশার। আর অ্যাক্টিভ মাস তো আগে জেনেই গেছো। তাহলে এই তিনটে হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, কেপি, কেসি আর কে এক্স, ঠিক আছে? এবার একটা রিয়াকশন লিখি, সেটা সবকটা লিখি করে দিচ্ছি। স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি, রিভার্সিবল সাইন স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি, ঠিক আছে? ভালো করে দেখো এটার কেপি কী হবে? স্যার এটার কেপি হবে হচ্ছে, কেয়ারফুলি, কেপি কি? স্যার এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সো ফরম্যাটটা কোনোদিন চেঞ্জ হবে না। ফরম্যাটটা কী ছিল? উপরে থাকবে প্রোডাক্ট, নিচে থাকবে রিঅ্যাক্টেন্ট। প্রোডাক্ট কে কে রয়েছে? ক্যাপিটাল সি আর ক্যাপিটাল ডি। তাহলে উপরে হবে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ সি ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ডি। আচ্ছা স্যার পার্শিয়াল প্রেশার অফ সিকে কী দিয়ে রিপ্রেজেন্ট করে? ওই যে পি সাবস্ক্রিপ্টে সি, ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ডি, পি সাবস্ক্রিপ্টে ডি। নিচে পার্শিয়াল প্রেশার অফ এ ইন্টু পার্শিয়াল প্রেশার অফ বি। এখন স্যার কমপ্লিট হয়ে গেছে? না, এটা ছোট্ট জিনিস বাকি আছে। কি বাকি আছে? এই যে আবার কোএফিসিয়েন্টস রয়েছে। তার মানে একটা ক্যাপিটাল এ তো নেই, স্মল এ নাম্বার অফ ক্যাপিটাল এ আছে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ এ টু দি পাওয়ার স্মল এ, পার্শিয়াল প্রেশার অফ বি টু দি পাওয়ার স্মল বি, পার্শিয়াল প্রেশার অফ সি টু দি পাওয়ার স্মল সি অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ ডি টু দি পাওয়ার স্মল ডি। এই হচ্ছে কেপির এক্সপ্রেশন, এই হচ্ছে কেপির এক্সপ্রেশন। নেক্সট আসছি আমি কেসিতে। হ্যাঁ, কেসি জিনিসটা কী হবে তাহলে? ওই তো একই জিনিস, উপরে প্রোডাক্টগুলো থাকবে ক্যাপিটাল সি আর ক্যাপিটাল ডি, ওদের অ্যাক্টিভ মাস। তাহলে ক্যাপিটাল সি টু দি থার্ড ব্র্যাকেট অফ ক্যাপিটাল সি টু দি পাওয়ার স্মল সি ইন্টু থার্ড ব্র্যাকেট অফ ক্যাপিটাল ডি টু দি পাওয়ার স্মল ডি ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ ক্যাপিটাল এ টু দি পাওয়ার স্মল এ ইন্টু থার্ড ব্র্যাকেট অফ ক্যাপিটাল বি টু দি পাওয়ার স্মল বি। তার মানে এতক্ষণ ধরে যে কে 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 লিখে এসেছি ওগুলো অ্যাকচুয়ালি কেসি ছিল। এতক্ষণ ধরে যে কেগুলো লিখে এসেছি ওগুলো অ্যাকচুয়ালি কেসি ছিল, ঠিক আছে? তাহলে কেসি জিনিসটা কি? যখন আমি সাবস্টেন্সগুলোকে বা এলিমেন্টগুলোকে ওদের মোলার কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাস দিয়ে রিপ্রেজেন্ট করব। অ্যাক্টিভ মাসকে থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা যায়, আবার আরেকটা জিনিস দিয়েও লেখা হয়, ঠিক আছে? কি সেটা? ক্যাপিটাল সি সাবস্ক্রিপ্টে ক্যাপিটাল সি টু দি পাওয়ার স্মল সি। তোমরা বলে বাবা এটা আবার কী জিনিস? ক্যাপিটাল সি সাবস্ক্রিপ্টে স্মল সি মানে হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ সি। ক্যাপিটাল সি সাবস্ক্রিপ্টে ডি মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডি। তার মানে থার্ড ব্র্যাকেট অফ সি না লিখে আমরা ক্যাপিটাল সি অফ সি লিখছি, ইন্টু ক্যাপিটাল সি অফ ডি টু দি পাওয়ার স্মল ডি, ক্যাপিটাল সি অফ এ টু দি পাওয়ার স্মল এ ইন্টু ক্যাপিটাল সি অফ বি টু দি পাওয়ার স্মল বি। স্যার এটাই তো ইজি ছিল, এটা আবার লিখছি কেন? অনেক বইতে অনেক কোশ্চেনে এইভাবে দিয়ে থাকে, তখন যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। বোঝা গেল? আর লাস্ট হচ্ছে কে এক্স। কে এক্স জিনিসটা কি? when the elements are expressed in terms of their mole fractions। আর মোল ফ্র্যাকশন কিছু আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ক্যাপিটাল এক্স দিয়ে। তাহলে ক্যাপিটাল এক্স সাবস্ক্রিপ্টে সি, ক্যাপিটাল এক্স সাবস্ক্রিপ্টে সি মানে কি? মোল ফ্র্যাকশন অফ সি টু দি পাওয়ার স্মল সি ইন্টু ক্যাপিটাল এক্স সাবস্ক্রিপ্টে ডি টু দি পাওয়ার স্মল ডি মানে মোল ফ্র্যাকশন অফ ডি টু দি পাওয়ার স্মল ডি, ক্যাপিটাল এক্স সাবস্ক্রিপ্টে এ টু দি পাওয়ার স্মল এ আর ক্যাপিটাল বি টু দি পাওয়ার স্মল বি মানে হচ্ছে ক্যাপিটাল এক্স
সাবস্ক্রিপ্টে a টু দি পাওয়ার স্মল a মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ a টু দি পাওয়ার স্মল a অ্যান্ড মোল ফ্র্যাকশন অফ b টু দি পাওয়ার স্মল b। এই 3 রকমের এক্সপ্রেশন হয়, কেপি, কেসি, কেএক্স। সবাই বুঝতে পেরেছো? পাস দিয়ে তাহলে আমি একটা এক্সাম্পল করিয়ে দিই। কার এক্সাম্পল করি আমরা? ধরো এই রিয়াকশনটা করি, ধরো N2, আচ্ছা গ্যাসিয়াস স্টেটে রয়েছে সব কিছু, N2 প্লাস O2 তৈরি হবে 2NO, হুইচ মিনস নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, এটার কেপি কী হবে? এটার কেপি হবে হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ NO, তার পি, পি মানে পার্শিয়াল প্রেশার, মানে পার্শিয়াল প্রেশার অফ NO তার স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ N2 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ O2। ঠিক আছে, তাহলে পার্শিয়াল প্রেশার অফ NO তার হোল স্কোয়ার, নিচে পার্শিয়াল প্রেশার অফ N2 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ O2। ক্লিয়ার? আচ্ছা, কেসি কী হবে? একই ফরম্যাট, থার্ড ব্র্যাকেট অফ NO তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ N2 ইন্টু থার্ড ব্র্যাকেট অফ O2। আর KX-টা কী হবে? একই ফরম্যাট, মোল ফ্র্যাকশন অফ NO তার হোল স্কোয়ার, মোল ফ্র্যাকশন অফ N2 ইন্টু মোল ফ্র্যাকশন অফ O2। সবাই বলো এটা পুরো বুঝতে পেরেছো কি না? তাহলে রিয়াকশন দিয়ে দিলে ডিরেক্টলি তোমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখতে পারবে কি পারবে না বলো প্রত্যেকে? রেসপন্স ওকে। একটা জিনিস বলে রাখি, স্টার দিয়ে লিখে রাখো, অ্যাক্টিভ মাস অফ pure liquids and gases are taken as unity। ঠিক আছে, অ্যাক্টিভ মাস অফ পিওর লিকুইডস অ্যান্ড গ্যাসেস আর টেকেন অ্যাজ ইউনিটি, অ্যান্ড এই লাইনটা লিখে রাখো, খুব জরুরি এটা। ইকুইলিব্রিয়ামের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম, আরেকটা হচ্ছে হেটারোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম অ্যান্ড হেটারোজিনিয়াস ইকুইলিব্রিয়াম, তাড়াতাড়ি লেখো। ঠিক আছে, প্রথমত হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম দেখাচ্ছি, ভালো করে দেখবে। হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম, আচ্ছা একটা জিনিস বলি, আমি কাল থেকে লক্ষ্য করলাম বেশ কয়েকজনের মধ্যে, প্রায় 7-8 জনের কথাই বলছি আমি, স্যার এইটা পারছি না, এটা হচ্ছে না, এইটা ডাউট স্যার, এটা ডাউট, এই চ্যাপ্টারে স্যার ইকুইলিব্রিয়াম এটা হলো না, এটা পারছি না, অলরেডি শুরু হয়ে গেছে। কেন এই জিনিসটা কেন? কালকে আমি কি বললাম? আগের থেকে লাফিও না, লাভ হবে না কিন্তু। এনার্জি ধরে রাখো, আগে থেকে যদি নষ্ট করে ফেলো আসল সময় কিন্তু কাজে লাগাতে পারবে না। আমি রয়েছি, সব হবে। এত কেন প্যানিক করছো আগে থেকে? আর প্রত্যেকেই প্রায়
প্রায় প্রত্যেকেই জিজ্ঞেস করে ফেলেছো অলরেডি, স্যার কী বই কী বই কী বই। আরে বই পরে হবে, আগে শিখি। চলো দেখো, হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম কথার মানে কি ভালো করে শুনবে, আমি ল্যাঙ্গুয়েজটা লেখাবো না, মন দিয়ে শুনবে, যদি তোমরা মনে করো লিখে রাখতে পারো যেভাবে লাগে। হোমোজিনিয়াস মানে হচ্ছে যখন যে ইকুইলিব্রিয়াম রিয়াকশনটাতে, ইকুইলিব্রিয়াম স্টেটে প্রত্যেকটা পার্টিসিপেটিং স্পিসিস এক স্টেটে থাকে বা এক ফেজে থাকে। ফেজ ইন দ্য সেন্স আইদার সবকটা সলিড ফেজে, নইলে সবকটা গ্যাসিয়াস ফেজে, নইলে সবকটা লিকুইড ফেজে। দেখো এখানে সবকটাই নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রিক অক্সাইড প্রত্যেকটাই গ্যাসিয়াস স্টেটে রয়েছে। ইভেন যদি সেই রিয়াকশানে কোনো ক্যাটালিস্ট ইউজ করা হয়, সেই ক্যাটালিস্টটাও গ্যাসিয়াস স্টেটেই থাকতে হবে। বা যদি সবকটা সলিড স্টেটে থাকে তাহলে ক্যাটালিস্টটাকেও সলিড স্টেটে থাকতে হবে। যদি সবকটা লিকুইড স্টেটে থাকে তাহলে সব ওই ক্যাটালিস্টটাকেও লিকুইড স্টেটে থাকতে হবে। দেন অনলি ইট উইল বি কল্ড অ্যান হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। আদারওয়াইজ দেখো এখানে যদি একটাও আলাদা হয়ে যায়, দেখো ক্যালসিয়াম কার্বনেট সলিড স্টেটে ছিল, ক্যালসিয়াম অক্সাইড সলিড স্টেটে ছিল, কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসিয়াস স্টেট, একটাও যদি আলাদা হয়ে যায় ইট উইল বি নোন অ্যাজ হেটারোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তাহলে আমি এবার দুটোরই আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করব। আমি কেসিটা দিয়ে দেখাচ্ছি, কেপি কেএক্স তোমরা এমনিই বার করতে পারবে। ঠিক আছে, কেসি, এটার জন্য কেসি বার করব আর এটার জন্য কেসি বার করব। মন দিয়ে দেখবে, ফরম্যাট সেম, উপরে থাকবে প্রোডাক্ট, নিচে থাকবে রিঅ্যাক্টেন্ট। প্রোডাক্ট কে রয়েছে শুধু এনও, তার হোল স্কোয়ার, নিচে থার্ড ব্র্যাকেট অফ N2 ইন্টু থার্ড ব্র্যাকেট অফ O2, দিস ইজ কেসি। এখানে কেসিটা কি হবে স্যার? এখানে প্রোডাক্ট হচ্ছে CaO আর CO2, তাহলে থার্ড ব্র্যাকেট অফ CaO ইন্টু থার্ড ব্র্যাকেট অফ CO2 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ CaCO3। সেম ফরম্যাট, প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট, প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট। এখন কথা হলো হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়ামে আমি এমনই একটা রিয়াকশন নিয়েছি যেখানে সবকটা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, ইচ্ছা করে নিয়েছি। কেন? উপরে লাইনটা একটু মন দিয়ে পড়ো, কি বলেছিলাম এখানটায়? অ্যাক্টিভ মাস অফ পিওর লিকুইডস অ্যান্ড গ্যাসেস আর টেকেন অ্যাজ ইউনিটি। লিকুইড অ্যান্ড গ্যাসেস, সরি এটা গ্যাসেস হবে না, এটা গ্যাসেস হবে না, এটা সলিডস হবে, সলিডস আর টেকেন অ্যাজ ইউনিটি। ঠিক আছে, তো যে কোনো সাবস্টেন্স যদি পিওর লিকুইড স্টেটে থাকে বা পিওরলি সলিড হয় সেটা, তাহলে তার কনসেন্ট্রেশনটা হবে বা অ্যাক্টিভ মাসটা আমরা কত ধরে নেবো? 1 ধরে নেবো। এখানে কি একটাও পিওর লিকুইড কিছু আছে? না স্যার, কোনো পিওর লিকুইড পিওর সলিড কিচ্ছু নেই, তাহলে এটা যা এসছে সেম থাকবে। বাট এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট ব্র্যাকেটে সলিড, মানে এটা হচ্ছে পিওর সলিড। ক্যালসিয়াম অক্সাইড ব্র্যাকেটে S, মানে এটা কিন্তু পিওর সলিড। তো এদের যে এদের যে কনসেন্ট্রেশনগুলো লিখেছি আমরা, এগুলো কত হয়ে যাবে স্যার? 1 হয়ে যাবে। মানে ক্যালসিয়াম অক্সাইডের কনসেন্ট্রেশনের জায়গায় 1 লিখবো, ইন্টু CO2। কেন CO2টা থাকবে কেন? কারণ স্যার CO2 গ্যাসিয়াস স্টেটে রয়েছে, ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেট, ওটাও সলিড স্টেট, তাহলে ওটাও 1 হয়ে যাবে। সো বেসিক্যালি ইন দিস, ফর দিস রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kc will be is equals to only CO2, থার্ড ব্র্যাকেট অফ CO2, অ্যাক্টিভ মাস অফ CO2। তাহলে স্যার হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম আর হেটারোজিনিয়াস ইকুইলিব্রিয়ামের মধ্যে কী মনে রাখতে হবে? মনে রাখতে হবে এটাই, যে যদি গ্যাসিয়াস স্টেটগুলো থাকে তাহলে আমরা অ্যাক্টিভ মাসগুলো নিতে পারি, বাট যদি সলিড স্টেট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখার সময় ওই অ্যাক্টিভ মাসগুলো নেবই না, বা 1 লিখে দেবো রাদার। ঠিক আছে, এই 1 ইন্টু মাল্টিপ্লাই করে তো বাচ্চারা করে, আমরা তো ডিরেক্ট লিখে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা। পরে আমরা আরও এক্সাম্পল দেখবো, এখন এক্সাম্পল দিয়ে বেশি টাইম নষ্ট করছি না, কারণ আজকে এনি হাও আমি কোশ্চেন সলভ করবোই, অ্যাটলিস্ট 10টা সলভ করতেই হবে আমাদের। ঠিক আছে, হলো হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম, হেটারোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এবার আমি আসছি রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসির মধ্যে। ঠিক আছে, রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি। আমি এটাকে ডিরাইভ করবো না, আমাদের এখন শুধু এই ফরম্যাটটা মুখস্থ লাগবে, তো আমি মুখস্থ লিখবো এটাকে। কেপি ইজ ইকোয়ালস টু কেসি, লিখে রাখো, কেপি ইজ ইকোয়ালস টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। ঠিক আছে স্যার, ডেল্টা এন জিনিসটা কি বোঝাবো? রিলেশন বিটুইন কেপি অ্যান্ড KX, এগুলো সব মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ না রাখলে কিন্তু হবে না, ক্র্যাক করা যাবে না। কেপি ইজ ইকুয়ালস টু KX ইন্টু P টু দি পাওয়ার ডেল্টা এন। P টু দি পাওয়ার, P মানে পার্শিয়াল প্রেশার, টোটাল প্রেশারের কথা বলা হচ্ছে, টোটাল প্রেশার অফ দ্য সিস্টেম। ঠিক আছে, আর লাস্ট ওয়ান, রিলেশন বিটুইন
বোর্ডে যারা পড়েছো তোমরা জানো যে আমি এই রিলেশনটা ডিরাইভ করাই, তারপর আস্তে আস্তে বলে দিই যেগুলো কী করে আসে। কেসি অ্যান্ড কে এক্স কী হবে, আচ্ছা বেসিক্যালি এটা কী করে করি, এটাকে ধরো ইকুয়েশন 1 ধরে নিলাম, এটাকে ইকুয়েশন 2 ধরে নিলাম। বোথ দ্য ইকুয়েশনস আর রিপ্রেজেন্টিং দ্য ভ্যালু অফ কেপি, তাহলে দুটোকে যদি আমি ইকুয়াল করে দিই, দুদিক থেকে কেসি আর কে এক্স পেয়ে যাচ্ছি, দেখবে কেসি উইল বি ইজ ইকুয়ালস টু কে এক্স ইন্টু পি বাই আর টি টু দি পাওয়ার ডেল্টা এন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই তিনটে কিন্তু একদম মুখস্থ থাকতে হবে, এই তিনটে রিলেশন একদম আমাদের মুখস্থ থাকতে হবে, ব্যাস তাহলেই হবে। কারণ আরে কম্পিটিটিভ এক্সামে তো আর আমাদের ডিরাইভ করতে দেবে না, আমাদের কি করতে দেবে, আমাদের এখান থেকে রিলেটেড কোশ্চেন দেবে, তো আমরা যেন ঠিকঠাক এটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, লেখা হয়ে গেছে। ঠিক আছে, এটা একদম মুখস্থ থাকতে হবে। মুছে দিলাম, হেডিং দাও কম্প্যারিজন বিটুইন তাড়াতাড়ি করে কম্প্যারিজন বিটুইন কেপি অ্যান্ড কেসি, কম্প্যারিজন বিটুইন কেপি অ্যান্ড কেসি। ঠিক আছে, তিনটে রিয়াকশন লিখছি আমি। ও ভালো কথা, ডেল্টা এন জিনিসটা বলা হলো না, তাই না স্যার? হোয়াট ইজ ডেল্টা এন? ডেল্টা এন হচ্ছে ধরো স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি থেকে তৈরি হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি। হ্যাঁ, কোএফিসিয়েন্টস কী কী আছে দেখো, প্রোডাক্টের কোএফিসিয়েন্ট হচ্ছে স্মল সি অ্যান্ড স্মল ডি, তাহলে নাম্বার অফ মোলস, টোটাল নাম্বার অফ মোলস লিখছি। হ্যাঁ, টোটাল নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস কত স্যার? ক্যাপিটাল সি এর নাম্বার অফ মোলস হচ্ছে স্মল সি, ক্যাপিটাল ডি এর নাম্বার অফ মোলস হচ্ছে স্মল ডি, তো এটা হবে হচ্ছে স্মল সি প্লাস স্মল ডি। আর টোটাল নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্টেন্টস কত হবে? স্মল এ প্লাস স্মল বি। এই যে ক্যাপিটাল এর নাম্বার অফ মোলস স্মল এ, ক্যাপিটাল বি এর নাম্বার অফ মোলস স্মল বি, তাহলে টোটাল নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস হচ্ছে স্মল সি প্লাস স্মল ডি, টোটাল নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্টেন্টস হচ্ছে স্মল এ প্লাস স্মল বি। তাহলে চেঞ্জ ইন নাম্বার অফ মোলস কত হবে? চেঞ্জ ইন নাম্বার অফ মোলস আমরা অলওয়েজ জানি চেঞ্জ বার করা হয় হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে। তো একটা রিয়াকশনে ফাইনাল স্টেট কোনটা হয়? প্রোডাক্ট, আর ইনিশিয়াল স্টেট কোনটা হয়? রিয়াক্টেন্ট। তার মানে এটা হবে হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস মাইনাস টোটাল নাম্বার অফ মোলস অফ রিয়াক্টেন্টস, মানে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, একটা এক্সাম্পল কী হতে পারে, যেমন ধরো বললাম N2 প্লাস 3H2 তৈরি হচ্ছে 2NH3। স্যার নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট হচ্ছে ডেল্টা এন লিখছি, নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট হচ্ছে শুধু 2 মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্টেন্স হচ্ছে এখানে 1 এখানে 3, 1 প্লাস 3 ব্র্যাকেট দিয়ে করবে। হ্যাঁ, তাহলে 2 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু হচ্ছে -2 ঠিক আছে। আচ্ছা চলো, কম্প্যারিজন বিটুইন কেপি অ্যান্ড কেসি, তাড়াতাড়ি করে করি। আচ্ছা, কম্প্যারিজনটা কীরমভাবে হবে দেখো, তিনটে রিয়াকশান নিচ্ছি আমি, একটা দুটো তিনটে। ধরো প্রথমটা নিচ্ছি হচ্ছে এটাই নিই, N2 প্লাস 3H2 তৈরি হচ্ছে 2NH3। দেখো সবকটা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, মানে হোমোজেনিয়াস রিয়াকশান। নেক্সট হচ্ছে ধরো নিলাম N2 প্লাস O2 তৈরি হচ্ছে 2NO, এটাও হোমোজেনিয়াস রিয়াকশান। আর লাস্টে নিচ্ছি হচ্ছে ডিকম্পোজিশন অফ ফসফরাস পেন্টাক্লোরাইড, তৈরি হবে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন গ্যাস। ঠিক আছে, একটা একটা করে দেখবে, ঠান্ডা মাথায় দেখবে। ঠিক আছে, দেখবে আর করবে, আস্তে আস্তে করবে। স্যার প্রথম কাজ হচ্ছে ডেল্টা এন বার করা। ইয়েস, ডেল্টা এন বার করি। কী আছে? প্রোডাক্ট হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 3, এই মাত্র করলাম, মানে 2 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু হচ্ছে -2।
and we know the relation between Kp and Kc is Kp is equals to Kc into RT to the power delta n. So Kp is equals to Kc into RT to the power -2, ঠিক আছে? আচ্ছা, সামথিং টু দি পাওয়ার -2 মানে সেটাকে লেখা যায় এরমভাবে 1/RT তার হোল স্কোয়ার লিখতেই পারি। তার মানে আমি এটাও বলতে পারি RT স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যেতে পারি আমরা, মানে Kp ইন্টু RT হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু Kc। তাহলে আমাকে বলতে পারবে Kc বড় না Kp বড়? দেখো, এক্স একটা ফাংশন, তার সঙ্গে ধরো 3 মাল্টিপ্লাই করলে তারপরে সেটা ওয়াই এর ইকুয়াল হচ্ছে, তার মানে কে বড়? তার মানে স্যার ওয়াই বড়, এক্স ছোট। তেমনিভাবে কেপি একটা ফাংশন যার সঙ্গে আরটি স্কোয়ার মাল্টিপ্লাই করলে তবেই কেসির ইকুয়াল হচ্ছে, হুইচ মিনস এখানে কেপি ছোট, ঠিক আছে, কেসি কিন্তু বড়। সো হেয়ার ফর দিস ইন দিস কেস কেপি লেস দ্যান কেসি। তারপর এখানে আসছি, ডেল্টা এন বার করছি। স্যার নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট হচ্ছে 2 মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্টেন্স হচ্ছে N2 একটা রয়েছে, O2 একটা রয়েছে। সো 2 - 2 কত হয়ে যাবে? 2 - 2 হয়ে যাবে 0। সো ইন দিস কেস Kp will be is equals to Kc into RT to the power 0, which means Kp is equals to Kc। সামথিং টু দি পাওয়ার 0 মানে আমরা কি জানি 1, তাই তো? তাহলে এখানে Kp আর Kcর ভ্যালু কিন্তু ইকুয়াল এলো। লাস্ট কেস, এখানে ডেল্টা এন এর ভ্যালু কত হবে? ডেল্টা এন হবে হচ্ছে এটা 1, এটাও 1, PCl3 একটা রয়েছে, ক্লোরিনও একটা রয়েছে, মাইনাস PCl5 একটা রয়েছে, মানে এটা 1 পড়ে থাকবে। সো ডেল্টা এন ইজ 1, তাহলে Kp ইজ ইকুয়ালস টু Kc ইন্টু RT টু দি পাওয়ার 1। ডেল্টা এনের জায়গায় 1 বসলো, তাই তো? তার মানে কেসির সঙ্গে RT মাল্টিপ্লাই করলে তবে সেটা কেপির ইকুয়াল হয়। তার মানে কে বড়? স্যার এখানে কেপি বড়, কেসি ছোট। এই তিনটে এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা 3 রকমের কেস যা হতে পারে বার করে নিলাম, মানে একবার কেপি বড়, একবার কেপি ছোট, একবার কেপি কেসির সঙ্গে ইকুয়াল, আর একবার কেপি কেসির থেকে বড়। এর বাইরে তো আর কিছু হতে পারে না, এই তিনটেই ফরম্যাট হতে পারে। এবার আমি এখানে কিছু জিনিস একটু নজর দিয়ে দেখতে বলবো, সেটা কি? দেখো, কেপি লেস দ্যান কেসি কখন হয়েছে? যখন ডেল্টা এন এর ভ্যালুটা -2। কেপি ইজ ইকুয়ালস টু কেসি কখন হচ্ছে? যখন ডেল্টা এন এর ভ্যালুটা 0। আর কেপি গ্রেটার দ্যান কেসি কখন হচ্ছে? যখন ডেল্টা এন এর ভ্যালুটা 1, হুইচ মিনস তার মানেটা হচ্ছে, যদি আমি শর্ট করি পুরো ব্যাপারটাকে, এই পুরো ব্যাপারটাকে যদি আমি শর্টে বলতে চাই, তাহলে জিনিসটা কীরকম হবে? জিনিসটা হবে হচ্ছে এরকম, when ডেল্টা এন, দেখো ডেল্টা এন এর ভ্যালুটা যখন নেগেটিভ -2 বেরিয়েছিল, when ডেল্টা এন লেস দ্যান 0, হুইচ মিনস নেগেটিভ, দেন কেপি will be less than Kc. Next, when delta n is equals to 0, then Kp will be is equals to Kc, তাই না? And number 3, when delta n greater than 0, then Kp will be greater than Kc. ঠিক আছে? বুঝলাম তাহলে। আচ্ছা, বেশ, আচ্ছা, আজকে এইটা টপিকটা পড়িয়ে আমি কোশ্চেন সলভ করাবো। এটা হয়ে গেলে মোটামুটি বলতে পারো চ্যাপ্টারের অনেকটাই, মানে জেই আর নিটের তরফ থেকে বলতে গেলে অনেকটাই কমপ্লিট। যদিও বোর্ড লেভেলে একটু বেশি লাগে, দু একটা জিনিস বেশি লাগে, কিন্তু জেই আর নিটের প্রবলেম সলভ করার জন্য এটা যথেষ্ট বড় পয়েন্ট একটা, দ্যাটস এনাফ। ঠিক আছে? ওকে, লিখি তাহলে। প্রথম তিনটে পয়েন্ট থেকে জেনারেলি থিওরিটিক্যাল কোশ্চেন আসে। প্রথমে লেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন। দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাড়াতাড়ি লিখবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন varies with temperature, varies with temperature,
নাম্বার 2 মানে টেম্পারেচার ভ্যারি করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ভ্যারি করে যাবে। নাম্বার 2 ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট is independent of pressure, independent of pressure. Third point, catalyst has no effect অন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই তিনটে পয়েন্ট খুব জরুরি এটা। আর এই থার্ড পয়েন্টটা অলরেডি দুবার থিওরিটিক্যালি চলে এসছে। ক্যাটালিস্ট হ্যাজ, এটা এআইপিএমটির কোশ্চেন, এক্স্যাক্টলি আমার সালটা মনে পড়ছে না, এআইপিএমটি কোশ্চেন, ডাব্লিউবিজেইতে প্রায় প্রায়ই আসে এটা। ক্যাটালিস্ট হ্যাজ নো এফেক্ট অন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এআইপিএমটিতে এটা দুবার এসছে যতদূর আমি মনে পড়ছে, অ্যাটলিস্ট একবার তো এসছেই। ফোর্থ পয়েন্ট দেখো, আচ্ছা ফোর্থ পয়েন্ট এর আন্ডারে এ বি সি হবে, ঠিক আছে? তো আমি আর ল্যাঙ্গুয়েজ লেখাচ্ছি না, জাস্ট ভালো করে দেখবে, আগে দেখে নাও জিনিসটা কী বলতে চাইছি। ফোর্থ পয়েন্টের এ মুছে দিলাম, এটা যা মুছে দিলাম। ফোর্থ পয়েন্টের এ ভালো করে দেখবে। ধরো একটা রিয়াকশন রয়েছে, স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি থেকে তৈরি হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি। এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি? স্যার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, হবে হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ সি টু দি পাওয়ার স্মল সি, থার্ড ব্র্যাকেট অফ ডি টু দি পাওয়ার স্মল ডি, ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ এ টু দি পাওয়ার স্মল এ আর থার্ড ব্র্যাকেট অফ বি টু দি পাওয়ার স্মল বি। ওকে, এখন এবার আমি যদি এই রিয়াকশানের প্রত্যেকটা কোএফিসিয়েন্টকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, সে আই এম মাল্টিপ্লাইং দিস হোল রিয়াকশান উইথ অ্যান ইন্টিজার, কি ইন্টিজার? সাপোজ অ্যান ইন্টিজার এম, এটা নাম্বার ধরো টু দিয়ে সব কটাকে মাল্টিপ্লাই করলাম, তেমনি এম দিয়ে মাল্টিপ্লাই করছে, কী হয়ে যাবে এটা? এম এ ক্যাপিটাল এ, এম বি ক্যাপিটাল বি তৈরি হচ্ছে এম সি ক্যাপিটাল সি প্লাস এম ডি ক্যাপিটাল ডি। সো হোয়াট উইল বি দ্য নিউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট? সেটাকে আমি কেসি ড্যাশ লিখছি, কিছু তো এফেক্ট পড়বে নিশ্চয়ই। স্যার হয়ে যাবে সি টু দি পাওয়ার স্মল এম সি, ডি টু দি পাওয়ার স্মল এম ইন্টু স্মল ডি, এ টু দি পাওয়ার থার্ড ব্র্যাকেট অফ এ টু দি পাওয়ার স্মল এম ইন্টু স্মল এ আর থার্ড ব্র্যাকেট অফ ডি টু দি পাওয়ার স্মল এম ইন্টু স্মল বি, রাইট? আচ্ছা আমরা কি এটা জানি না যে ধরো রয়েছে এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4, এখান থেকে কি আমি পাওয়ার কমন নিতে পারি না? এরমভাবে হোল স্কোয়ার কমন নিতে পারি না? তেমনিভাবে এখানে প্রত্যেকটাতেই এম পাওয়ারটা রয়েছে, তাহলে আমি কি এম পাওয়ারটা কমন নিতে পারি সব জায়গা থেকে? হ্যাঁ, তাহলে থার্ড ব্র্যাকেট অফ সি টু দি পাওয়ার স্মল সি, থার্ড ব্র্যাকেট অফ ডি টু দি পাওয়ার স্মল ডি ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ এ টু দি পাওয়ার স্মল এ আর থার্ড ব্র্যাকেট অফ বি টু দি পাওয়ার স্মল বি পুরো থাকবে, আর পুরোটা থেকে টু দি পাওয়ার হোল এম কমন চলে যাবে। সো কেসি ড্যাশ উইল বি ইজ ইকুয়ালস টু, এই যে যেটা ভিতরে পড়ে রয়েছে হোল এম এর ভিতরে, সেটা কি? স্যার দ্যাট ইজ অ্যাকচুয়ালি কেসি। তাহলে কেসি ড্যাশ আই মিন দ্য নিউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল বি ইজ ইকুয়ালস টু কেসি টু দি পাওয়ার স্মল এম। মানে স্যার কোনো একটা ইন্টিজার দিয়ে আমরা যদি রিয়াকশনকে মাল্টিপ্লাই করি তাহলে উই ক্যান ডিরেক্টলি ক্যালকুলেট দ্য নিউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, জাস্ট আগের ভ্যালুটা যেটা দেওয়া থাকবে তার মাথায় ওই ইন্টিজারটা দিয়ে দেবো। এখানে ইন্টিজারটা কত? এম, তাই পাওয়ারে দিয়ে দিয়েছে, ঠিক আছে? বোঝা গেল? আবার ধরো এই সেম রিয়াকশনটা, আমি ধরো একটা ইন্টিজার দিয়ে এবার মাল্টিপ্লাই করিনি, ডিভাইড করেছি, যদিও এটা আলাদা করে দেখানোর প্রয়োজন পড়ে না, বাট ঠিক আছে চলো করে রাখি। এটা কমন সেন্স অ্যাপ্লাই করো না, যে স্যার ওখানে তো এম মাল্টিপ্লাই করা হচ্ছিল তাই পাওয়ারে উঠছিল এম, এখানে 1/m মাল্টিপ্লাই করছি, এম দিয়ে ডিভাইড করা মানে কি 1/m মাল্টিপ্লাই করা, তাহলে পাওয়ারে কি উঠবে? স্যার এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি কেসি হয় তাহলে এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, নিউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি ড্যাশ উইল বি ইজ ইকুয়ালস টু আগের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টু দি পাওয়ার 1/m, তাই না? পারি কি না পারি না বলতে?
যে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো সেটা জাস্ট মাথায় উঠে যাবে। ওখানে এম দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম তাই পাওয়ারে 1/m উঠেছিলাম, এখানে 1/m দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে তাই 1/m উঠে গেছে পাওয়ারে। আমি এটা মানে ডেসক্রাইব করছি না যে কীভাবে হচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারবো। ঠিক আছে, তো ধরো এই রিয়াকশানটা দেওয়া রয়েছে N2 প্লাস O2 থেকে তৈরি হচ্ছে 2NO। সাপোজ এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ধরো দেওয়া আছে 4। তোমরা বলে স্যার কে দেওয়া আছে, কেসি কেপি না কে এক্স, যাই দেওয়া থাকুক কিছু যায় আসে না। আর কোশ্চেনে ধরো বললো ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দিস রিয়াকশন, হাফ N2 প্লাস হাফ O2 থেকে তৈরি হচ্ছে শুধু NO। বোঝাই যাচ্ছে এটা বাচ্চা ছেলেও বলে দেবে স্যার এখানে প্রত্যেকটা সাবস্টেন্সের সঙ্গে হাফ মাল্টিপ্লাই করা হয়েছে বা কোএফিসিয়েন্টকে 2 দিয়ে ডিভাইড করা হয়েছে। সো হোয়াট উইল বি দ্য নিউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট? নিউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল বি ইকুয়ালস টু আগের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টু দি পাওয়ার হাফ, সামথিং টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার, তাহলে রুটকে মানে কত হবে, √4 ইজ ইকুয়ালস টু 2। এইভাবে বার করতে পারবো আমরা, এই ধরনের কোশ্চেন থাকবে, পারবো না? খুব ইজি। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্থ পয়েন্টের মধ্যে এ ছিল, এবার ফোর্থ পয়েন্টের মধ্যে বি, ফোর্থ পয়েন্টের মধ্যে এবার বি। ঠিক আছে, কীরকম ধরো এক্সাম্পল দিয়ে করাবো এটা। হ্যাঁ, ধরো এই যে রিয়াকশানটা N2 প্লাস 3H2 তৈরি হচ্ছে 2NH3। ঠিক আছে, এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী হয় গো স্যার? এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয় হচ্ছে কে লিখছি, ঠিক আছে, কে মানে তোমরা জানো কেসি, H3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই N2 ইন্টু থার্ড ব্র্যাকেটে H2 টু দি পাওয়ার হোল কিউব। আচ্ছা, এটা তো রিভার্সিবল রিয়াকশন, তো আমি যদি এইভাবে না লিখে এটাকে এইভাবে লিখি কোনো মহাভারত অশুদ্ধ হবে কি? থাকতেই পারে যে অ্যামোনিয়া থেকে আবার নাইট্রোজেন আর হাইড্রোজেন পাচ্ছি আমরা। হ্যাঁ স্যার পারি। দেন হোয়াট উইল বি দ্য নিউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট? কে ড্যাশড। স্যার অ্যাকর্ডিং টু দিস রিয়াকশন দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুড বি থার্ড ব্র্যাকেট অফ N2 ইন্টু থার্ড ব্র্যাকেট অফ H2 টু দি পাওয়ার হোল কিউব ডিভাইডেড বাই NH3 তার স্কোয়ার। কে যেন বলছিল স্যার উল্টে গেল কেন? দেখো এবার উল্টে গেছে, কারণ আগে এগুলো রিয়াক্টেন্ট ছিল, আমি কি করব, এখন এগুলো প্রোডাক্ট হয়ে গেছে, তাই জন্য এখন এগুলো মাথায় চলে গেল। বোঝা গেছে? সো ক্যান আই সে স্যার কে ড্যাশ ইজ ইকুয়ালস টু 1/k? হ্যাঁ, তার মানে কি, যদি কোনো একটা রিয়াকশানকে আমি উল্টে লিখি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আগের রেসিপ্রোকাল হয়ে যাবে জাস্ট। তো ধরো বাই চান্স এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে 3, তাহলে এখনকারটা কত হবে স্যার? এখন হয়ে যাবে 1/3। একদম ইজি কনসেপ্ট না এগুলো? ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে লাস্ট পয়েন্ট, ফিফথ পয়েন্ট, ক্যারেক্টারিস্টিক্সের লাস্ট পয়েন্ট কি সেটা? আচ্ছা, পৃথিবীতে কি সব রিয়াকশন একটাই স্টেপে হয়ে যায়? নিশ্চয়ই না, অনেকগুলো স্টেপ লাগে। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, প্রথমে কি হয়, C+12O2 তৈরি হয় কার্বন মনোক্সাইড, তারপর কার্বন মনোক্সাইডের সঙ্গে আরও ½ O2 তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, দুটো স্টেপে তৈরি হয়। তো এরমভাবে সেভেরাল স্টেপসে একটা রিয়াকশন হতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই যে একটা স্টেপেই তৈরি হয়ে যাবে। তো ধরো একটা রিয়াকশন হচ্ছে ক্যাপিটাল A থেকে B, সেকেন্ড স্টেপে B থেকে তৈরি হচ্ছে C, থার্ড স্টেপে C থেকে তৈরি হচ্ছে D। ধরো এই রিয়াকশানটা A থেকে D তৈরি হতে আমার 3টে স্টেপ লাগলো, A থেকে D। ঠিক আছে, তো এই স্টেপের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ধরে নাও K1, এই স্টেপের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ধরে নাও, ইমপ্লাইজ দিয়ে লিখবো না, কোলন দিয়ে লিখবো বা সেমিকোলন দিয়ে লিখবো, K1। এই স্টেপের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ধরো K2, আর এই স্টেপের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ধরো K3। আর আমি বললাম ধুস কি বোকা বোকা লিখেছো, একবারে লেখো A থেকে D ফাইনালি। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, এটারও একটা, তাহলে এই রিয়াকশনটা একটা নেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে। ওকে, বলো ফর দিস রিয়াকশন হোয়াট উইল বি দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট? স্যার প্রোডাক্ট হচ্ছে B, রিয়াক্ট্যান্ট হচ্ছে A, তাহলে এটা হবে হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ B বাই থার্ড ব্র্যাকেট অফ A। K2 এর ভ্যালু কী হবে? থার্ড ব্র্যাকেট অফ C বাই থার্ড ব্র্যাকেট অফ B। আর K3 ভ্যালু কী হবে? থার্ড ব্র্যাকেট অফ D বাই থার্ড ব্র্যাকেট অফ C। আর নেট রিয়াকশনটার জন্য যদি আমি নেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করি, এটা হবে হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ D বাই থার্ড ব্র্যাকেট অফ
এ, ঠিক আছে। তো আমি যদি এবার প্রত্যেকটা সাকসেসিভ স্টেপের যদি আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করি k1 ইন্টু k2 ইন্টু k3, k1 মানে কি b বাই এ, k2 মানে কি c বাই বি, k3 মানে কি d বাই সি, সি সি কেটে গেল, বি বি কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে থার্ড ব্র্যাকেট অফ ডি বাই এ অনলি। সেটা কি স্যার? দ্যাট ইজ দ্য নেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাই না? তো একটা রিয়াকশান যদি অ্যাকচুয়ালি অনেকগুলো স্টেপে হয় তাহলে প্রত্যেকটা সাকসেসিভ স্টেপের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমি নেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পেয়ে যাব। দিস ওয়াজ দ্য লাস্ট ক্যারেক্টারিস্টিক্স। এবার তোমরা একবার চট করে দেখে নাও, আর দেখে নিয়ে আমাকে বলো যে তোমাদের কোনো ডাউট আছে কিনা, তাড়াতাড়ি করে। এত অবধি যা পড়েছি কোনো ডাউট আছে কিনা বলো, নাহলে কোশ্চেন সলভ করবো আমরা। 1 মিনিট টাইম দিলাম। আচ্ছা, ডাউট নেই, বাহ, খুব ভালো। তাহলে কন্টিনিউ করি। এবার আমি তোমাদের কোশ্চেন করতে দিচ্ছি, ঠিক আছে? আমি জানি প্রথমেই একবারে হয়তো সম্ভব হয় না ওরকমভাবে, বাট স্টিল তোমাদের টার্গেটটা থাকবে হচ্ছে 30 সেকেন্ডস, নট মোর দ্যান দ্যাট। মিনিট।
এটা সহজ রিয়াকশন দিয়ে এটা সহজ কোশ্চেন দিয়ে শুরু করছি, ঠিক আছে? আমি কোশ্চেন দিচ্ছি, টাইমার চালু করছি, তোমরা আমাকে করে দেবে। চলো স্টার্ট। দেখি কি আগে করে দিতে পারে। 30 সেকেন্ডস। টাইমস আপ। কী ছিল রিয়াকশানটা? বলছে এটা রিয়াকশান দিয়ে দিয়েছে, দিয়ে বলছে CSO4.5H2S থেকে তৈরি হচ্ছে CSO4.3H2S প্লাস 2H2, ঠিক আছে? এখন স্যার আমরা কি এত কিছু লিখতে বসবো? না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে বলেছে, অপশন দেখতে পাচ্ছি প্রত্যেকটা কেসির ভ্যালু দেওয়া আছে। কী করে বুঝলাম কেসি? কারণ থার্ড ব্র্যাকেট মানে অ্যাক্টিভ মাস দিয়ে করছে। আর আমি বলেছি কি সলিড স্টেটে থাকা মানে তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু 1 হয়ে, সরি তাদের কনসেন্ট্রেশনের ভ্যালু 1 হয়ে যাতে বারই করবো না। তাহলে কেসির ভ্যালু কী হবে? শুধু থার্ড ব্র্যাকেটে H2O তার হোল স্কোয়ার। কেন স্যার? H2ওটা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, মানে অপশান সি, ঠিক আছে? তোমরা কি করবে? স্যার আমরা কি পুরো কোশ্চেন টুকবো? একদমই নয়। দুটো জিনিস করতে পারো, হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, নইলে আরেকটা জিনিস করতে পারো, জাস্ট এই রিয়াকশানটা লিখে চট করে অ্যান্সার কেসিটা লিখে ফেলো, তাহলেই হবে। বেটার হয় তোমরা যদি স্ক্রিনশট, বাট যে সলিউশনটা করা হচ্ছে ওটা কিন্তু অবভিয়াসলি খাতায় টুকবে। আর যারা ক্লাস করছো রেসপন্স করবে, চুপ করে বসে থাকবে না যে বাকিরা বলছে আমি চুপ করে থাকি, তাহলে কিন্তু কোনো লাভ নেই সেই পড়ার। ইয়েস, রাইট। ওকে চলো নেক্সট কোশ্চেন দিচ্ছি, এটা আরও সোজা। আমাদের ট্রাই করতে হবে, ট্রাই না করলে লাভ নেই। চলো টাইমার স্টার্ট। দেখি কে করতে পারে। জাস্ট আমাকে অপশন নাম্বারটা বলবে, তাহলেই হবে। জ্যোতি বলছে নেটওয়ার্ক প্রবলেম। যদি নেটওয়ার্ক প্রবলেম হলে একটা কাজ করো, হয় তুমি নেটটাকে অফ করে অন করো, আদারওয়াইজ ভিডিওটা থাকবে পরে দেখে নিও। অঙ্কিত বলছে অপশান বি। আচ্ছা টাইম স্টপ, 45 সেকেন্ডস হয়ে গেছে। অঙ্কিত বলেছে অপশান সি, ও না বি বলছে। আচ্ছা এখন আচ্ছা আরিফ বলেছে অপশান সি নাকি? ওটা আগেরটা ছিল। ওকে, অঙ্কিত বলেছে অপশান বি, সৃজনী বলেছে অপশান এ, বৈশালী বলছে অপশান বি, এটা বোধহয় সৃজা বলছে অপশান বি। এটা কে জানি না। ভালো। আচ্ছা, 3টে স্টেপ দেওয়া রয়েছে, ঠিক আছে? আমি যদি একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এখানে রয়েছে H2PO4-, সেটাই আবার এখান থেকেই রিয়াকশান করেছে, আবার সেটাই আবার তৈরি করেছে H4 2-, সেটাই আবার এখান থেকে রিয়াক্ট করেছে, ফাইনালি তৈরি হচ্ছে PO4-3-। তো দ্য ইনিশিয়াল রিয়াক্ট্যান্ট ওয়াজ H3PO4 অ্যান্ড দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ PO4-3-। আর প্রত্যেকটা স্টেপে একটা করে H+ পেয়েছে, তো যদি তিনটেকে আমি অ্যাড করি কত হয়ে যাবে? 3H+। আর দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট অ্যান্ড দিস ওয়াজ দ্য ইনিশিয়াল রিয়াক্ট্যান্ট, সো আই ক্যান সে দিস ইজ দ্য নেট রিয়াকশন। আর এই নেট রিয়াকশানটা এই তিনটে সাকসেসিভ স্টেপে হয়েছে, এই তিনটে সাকসেসিভ স্টেপে এই রিয়াকশানটা হয়েছে। So ultimately the equilibrium constant, the net equilibrium constant will be multiplication of K1 into K2 into K3, অপশন সি। অপশন সি না, অপশন বি। কতক্ষণ লাগবে এটা করতে? খুব ইজি, করে রাখো। নেক্সট কোশ্চেন দিই আমি।
ও দিস ইজ বানানি, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ চলো এই রিয়াকশনটা, এই কোশ্চেনটা করো। টাইম স্টার্টস নাও। 30 সেকেন্ডস, নট মোর দ্যান 30 সেকেন্ডস। অ্যান্সার এভরিওয়ান, তাড়াতাড়ি করে। যা হবে 30 সেকেন্ডের মধ্যেই খেলা হবে। স্টপ। আনসার অপশন, আচ্ছা রোহিত বলেছে অপশন সি, বনানী বলেছে অপশন অপশন বি, অঙ্কিত অপশন সি, আরিফ অপশন বি। নেট প্রবলেম হচ্ছে, এ হওয়ার আরেকজন। নেট প্রবলেম হলে লিভ করে দেবে, নইলে তুমি একবার নেটটাকে অফ করে অন করো, আদারওয়াইজ লিভ করে দাও, ভিডিও তো থাকবে দেখে নেবে। আমি আজকে 10টা প্রবলেম সলভ করাবো, তাই জন্য ওয়েট করতে হবে, কিছু করার নেই। যদি নেটের প্রবলেম হয় সেরকম, আইদার অন্য কোনো ফোন ইউজ করো বা অন্য কোনো নেট ইউজ করো, বা পরে ভিডিওটা দেখে নিও। বা একটা জিনিস করতে পারো, তোমরা ভিডিও কোয়ালিটি একটু রিডিউস করে দেখতে পারো, 360 পিক্সেল করে দেখতে পারো যদি হয়, যদি হয়। এটা বোধহয় 480-তে চলছে এখন। আচ্ছা যাই হোক, তাহলে দেখি কী হবে। দেখো আমি অপশান যখন ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস করাচ্ছিলাম, তখন আমি বলেছিলাম যে প্রেশারের উপর ডিপেন্ড করে না, ক্যাটালিস্টের সঙ্গে কোনো এফেক্ট পড়ে না, শুধুমাত্র টেম্পারেচারের সঙ্গে ভ্যারি করে, ঠিক আছে স্যার? সব ঠিক ছিল, এটা তো হবে না বুঝতেই পারছি, কিন্তু এইটা না একটু কিরকম গন্ডগোল করে দিচ্ছে, অ্যামাউন্টস অফ H2 and I2। আরে আমি যদি ইকুইলিব্রিয়ামে থাকি, আমি একটা লোককে কত টাকা দেবো, সে তো আমাকে যাই টাকা দিই না কেন, সিমিলার রেটে সে তো আমাকে টাকা ফেরত দিয়ে দেবে। তাই H2 আর I2 অ্যামাউন্ট যাই থাকুক না কেন, সেম রেটে 2HI প্রডিউস হবে, বা ও আবার ব্যাকওয়ার্ড রিয়াকশনটা করবে। তো অ্যামাউন্ট নিয়ে কিছু যায় আসে না, বিকজ দ্য সিস্টেম ইজ অলরেডি অ্যাট ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়ামে অ্যামাউন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অ্যামাউন্ট থাকুক, টেম্পারেচারের সঙ্গে ভ্যারি করে। সহজ কোশ্চেন, 5 সেকেন্ডও লাগবে না এটা করতে, সত্যি কিনা বলো? তার বেশি লাগা উচিত কি না? তা সত্ত্বেও আমরা নিয়ে বসে থাকবো কেন? খুব কঠিন স্যার, তাই না? কিন্তু একদমই কঠিন নয়, আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিচ্ছি, ওয়েট। এটা সহজ মোটামুটি, সহজ হোক কঠিন হোক, আমরা 30 সেকেন্ডসের বেশি নেব না। দিয়ে দিয়েছি কোশ্চেন, করে ফেলো, টাইমার অন করে দিলাম। টাইমার যেন তোমাদের মাথা খারাপ না করে দেয়, তোমরা তোমাদের মতো পড়বে, সলভ করবে। চলো স্টার্ট। দেখে দেখে করে দিও না কিন্তু, লজিক ওয়াইজ করবে। বুঝলাম, সবাই বলছে সি, কেন? কারণ স্যার নেক্সট স্টেপটা হচ্ছে এ থেকে ডি, আর প্রত্যেকটা স্টেপ একটা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। তো প্রত্যেকটা স্টেপের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করবো, মানে 1 × 2 × 3 হবে 6, তাই তো? অপশান বি। করে ফেলো সবাই লজিক ওয়াইজ, এই তো আরিফ, সাবাস। ঠিক আছে চলো, একটা নিউমেরিক্যাল টাইপের প্রবলেম দিই, ঠিক আছে? আমি আগের দিন বলেছি যে নিউমেরিক্যাল প্রবলেম থাকবে তোমাদের। ওয়েট, চলো
সলভ ইট। অপশান এ, বি, সি, হ্যাঁ ডি। ঠিক আছে, সলভ। টাইমার অন করে দিলাম। কি আগে করতে পারে? 45 সেকেন্ডস এটার জন্য। টাইমস আপ। বলো কি হবে? অঙ্কিত বলছে অপশান সি। আচ্ছা, বাকিরা? আর কেউ কিছু বলছে না। প্রথমত এটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা একটু কী হবে বার করে ফেলি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হবে থার্ড ব্র্যাকেট অফ H2 ইন্টু থার্ড ব্র্যাকেট অফ X2 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ HX তার হোল স্কোয়ার, তাই তো? কার কার ভ্যালু বলে দিয়েছে? থার্ড ব্র্যাকেট অফ H2-র ভ্যালু বলে দিয়েছে 1.2 ইন্টু 10⁻³ থার্ড ব্র্যাকেট অফ X2-র ভ্যালু বলে দিয়েছে 1.2 ইন্টু 10⁻⁴, তাই তো? তাহলে 1.2 তার দেখো 1.2, এটার জন্য একটা 1.2 হবে, এটার জন্য একটা 1.2 হবে, তো একবারে 1.2 স্কোয়ার লিখলাম। আর 10⁻³ আর 10⁻⁴ করে হয়ে যাবে 10⁻⁷। আর কেসির ভ্যালুটা দিয়ে দিয়েছে আমাদের, তাই না? কেসির ভ্যালু বলে দিয়েছে 1 ইন্টু 10⁻⁵। আচ্ছা, এক কাজ করি, তো আমাদের HX-এর হোল স্কোয়ার বার করতে হবে। তো HX হোল স্কোয়ার ইজিকোয়াস টু আসছে হচ্ছে এদিকটায় হচ্ছে 1.44, 1.2 এর হোল স্কোয়ার ইন্টু 10⁻⁷। আর নিচে হচ্ছে কেসি চলে এসছে। কেসির ভ্যালুটা কত? 1 ইন্টু 10⁻⁵। 10⁻⁵ দিয়ে এটা কাটলে এটা হয়ে যাবে 10⁻²। সো বেসিক্যালি এইচএক্সের হোল স্কোয়ার হচ্ছে 1.44 ইন্টু 10⁻⁻²। আর যদি রুট করি, মানে শুধু এইচএক্স বার করি, যেটা বার করতে বলেছে, √1.44 মানে হয়ে যাবে হচ্ছে 1.2, আর 10⁻² মানে 10⁻⁻1। সো দ্য অ্যান্সার ইজ অপশান ডি। না, অপশান ডি তো নয়, এক মিনিট, অপশান ডি নয়, 1.2 হয়েছে তো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে, পয়েন্টটা যদি এক ঘরের দিকে সরাই তাহলে এটা হয়ে যাবে 12 ইন্টু 10⁻², ব্র্যাকেটে ক্যাপিটাল M, which represents molarity. So this will be option C. ऑप्शन सी होगा, यस ऑप्शन सी होगा। আরিফ আবার কি অপশন দিয়ে আবার সরিয়ে দিচ্ছে কেন? ঠিক আছে, এটা শিশুর মতো প্রশ্ন করি এবার আমরা। ঠিক আছে, চলো এটাই আজকে লাস্ট কোশ্চেন দিচ্ছি, আজকে আর করাচ্ছি না, কারণ নেক্সট দিন থেকে আমি কোশ্চেন একদম রেডি করে রাখবো, যাতে আর আমাদের আর টাইম না লাগে। আমি আজকেই রাখতাম, চলো করো এটা। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান সি ডি। টাইমার অন করে দিলাম, 30 সেকেন্ডস। আচ্ছা, একটু হোক, নিউমেরিক্যালস রয়েছে যেহেতু, 45 সেকেন্ডসই নিলাম। টাইমস আপ, বলো কোনটা, হুইচ অপশন? অঙ্কিত বলছে অপশান এ, বাকিরা কি বলে দেখি।
মনানি বলছে এ, বাকিরা কেউ কিছু বলবে না? এ, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি। আচ্ছা বলেছে দ্য রেট কনস্ট্যান্টস অফ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়াকশনস আর 8.5 ইন্টু 10⁻⁵ আর 2.38 ইন্টু 10⁻⁴। তার মানে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন মানে কেএফ এর ভ্যালু বলে দিয়েছে, দ্যাট ইজ 8.5 ইন্টু 10⁻⁵। আর রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে কেবির ভ্যালু বলে দিয়েছে 2.38 ইন্টু 10⁻⁻⁴। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে বলেছে, বারবার বলেছিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ দ্য রেশিও অফ রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন টু দ্য রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। এগুলো কিন্তু স্মল কে এফ স্মল কে বি, তাই তো? আচ্ছা কেএফ এর ভ্যালু তাহলে কত? কেএফ হচ্ছে 8.5 ইন্টু 10⁻⁻⁵, আর এটা হচ্ছে 2.38 ইন্টু 10⁻⁻⁴। 10⁻⁴ দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 10⁻⁻1। তাহলে বেসিক্যালি উপরে 8.5 ইন্টু 10⁻⁻1 আর নিচে 2.38। ঠিক আছে, একটা কাজ করি, পয়েন্টটা এখানে কাটি, তার জন্য নিচে এলো একটা 10, এই পয়েন্টটা কাছি, নিচে উপরে এলো 100, এটা দিয়ে কাটলে এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে 85/238। ঠিক আছে, তো ইয়ে করি 238 85কে ডিভাইড করছি, পয়েন্টের জন্য আসবে 0, কত ঘর দিয়ে যাবে? 3, 5 দিয়ে যাচ্ছে না, তাহলে 4 দিয়ে যাবে, 4 দিয়ে গেলে 3 12 7 1 না, নো 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 নো, 4 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 24 2 3 3 3 11 1 3 6 8 336, পয়েন্টের জন্য 0 আসবে। কি প্রবলেম হলো? কি ভুল করলাম আবার? ও না, এটা 714 হবে, সরি 714 6, এটা হবে 41460, রাইট 1460, তাহলে এটা যাবে 6 দিয়ে 6 18 1। কি ভুল করছি রে বাবা? সেভেন, এটা হবে 63136, পয়েন্টের জন্য 0 আসবে, 3 দিয়ে হবে না, 4 দিয়ে না, 6 দিয়ে হচ্ছে না, 5 দিয়ে যাবে, 40 4 ওকে 1190। তা এটা আমি আর বার করছি রিমাইন্ডারটা বার করে লাভ নেই। সো দিস কে উইল বি ইকুয়ালস টু 0.35। যা सर इट्स सिंपल 0 पॉइंट क्या क्या पॉइंट एस एम वट एवर, समझ में आया ना ये? तो ये 0.35 आ रहा है। ठीक है, चलो आज के लिए इतना ही। मैं नेक्स्ट दिन क्वेश्चंस रेडी करके रखूँगा, तो उसमें हम लोग बहुत सारे सॉल्व करने वाले, क्योंकि चैप्टर कई हद तक हो चुका है। স্যার এটা হলো না, ওই টপিকটা বাদ রয়েছে, এটা বাকি রয়েছে, এরকম করো না। আমি যা যা করাচ্ছি করতে থাকো, মোর দ্যান এনাফ। আমি করাবো, সব করাবো আস্তে আস্তে, যা টপিক আছে সব কভার করাবো আলটিমেটলি। কিন্তু আমি এখন কি পয়েন্টসগুলোকে আগে করিয়ে নিচ্ছি, সেগুলো নিয়ে আগে কোশ্চেন সলভ করি, তারপর অন্যান্য পার্টে যাবো, কোনো চিন্তা নেই, সব হবে। এত অবধি নিজেরা বাড়িতে ভালো করে পড়বে, আর এই রিলেটেড কোশ্চেন পরের দিন আমরা সলভ করবো। আমি কালকে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, র্যাপিড কোশ্চেন্স হবে, প্রচুর কোশ্চেন করাবো একদিনে, প্রচুর কোশ্চেন করতে হবে। আর ক্যাসিও ফ্যাসিও কাছে রেখো না, ঠিক আছে, হাতে হাতে করতে হবে। এই কম্পিউটারে এইভাবে করাটা একটু আমার মুশকিল, তোমরা হাতে হাতে তাড়াতাড়ি করবে, ঠিক আছে। আমি কিন্তু ট্রিক্সও পরের দিন দেখাবো যে কী করে তাড়াতাড়ি করা যেতে পারে। আজকে আমি এরকম হাতে হাতে করছি, তাই মানে মাল্টিপ্লিকেশন ডিভিশনের কিছু ট্রিক্স আছে যেগুলো তো করলে তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। আর সেরকমই ডেটা থাকবে, এত জটিল ডেটা জেনারেলি থাকবে না হয়তো, বা থাকতেও পারে, কোনো ব্যাপার না। আচ্ছা লিভ করে দাও।
বন্ধ করে দিলাম স্ট্রিম।